গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 17 নম্বর ক্লাস, এবং 17 নম্বর ক্লাসে আমরা যে টপিকটা দেখব সেটা হলো নন্দ বংশ, অর্থাৎ নন্দ ডাইনেস্টি। এর আগের দিনের ক্লাসেই আমরা যখন মগধের ব্যাপারে আমরা পড়তে শুরু করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে মগধে সর্বপ্রথম যে বংশটা আসছে সেটা হলো কি, সেটা হলো হর্যঙ্ক বংশ। আচ্ছা, সেখানে কিন্তু দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হলো পুরাণ মতে, আরেকটা হলো জৈন এবং বৌদ্ধ ধর্মের মতে। তো পুরাণ মতে ফার্স্ট বংশ ছিল বৃহদ্রথ বংশ, এবং জৈন এবং বৌদ্ধ ধর্ম মতে ফার্স্ট বংশ ছিল হর্যঙ্ক বংশ। তো হর্যঙ্ক বংশের পরবর্তী বংশ কে চলে আসে? পরবর্তী বংশ আসে শিশুনাগ বংশ, এবং শিশুনাগ বংশের পরবর্তী বংশ এসেছিল কে? পরবর্তী বংশ এসেছিল নন্দ বংশ। এই পর্যন্ত আমরা এর আগের দিনের ক্লাসে পড়ে এসেছি। তো প্রত্যেককে বলবো, যদি আগের ক্লাস না দেখে থাকো, উপরে আই বাটনে লিংক দেওয়া আছে, সেটার উপরে ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের লিংক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে একটা কথা বলবো, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে তোমরা একটা লাইক করে যাবে। আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। তো আমরা শেষ করেছিলাম কোথায়? শেষ করেছিলাম এর আগের দিনের ক্লাসে নন্দ বংশটাকে জাস্ট আমি শুরু করেছিলাম, যে নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন, এইটুকু পর্যন্ত আমরা পড়িয়ে আগের দিনের ক্লাস শেষ করেছিলাম। তো কি হচ্ছে ঘটনাটা একটুখানি আমি ব্যাক থেকে বলছি। তো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? শিশুনাগ। তার পরবর্তী শাসক আসছিল কে? কালাশোক আসছিল। এই কালাশোকের ওয়াইফ ছিল, আচ্ছা, কালাশোকের দরবারে ছিল নাপিত একজন, তার নাম কি ছিল? উগ্রসেন বা অগ্রসেন। এবং কালাশোকের যিনি পত্নী ছিলেন, যিনি কালাশোকের বউ ছিলেন, খাস বাংলায় বলতে গেলে ওয়াইফ ছিলেন, তিনি কি করছেন? তিনি কিন্তু বিশ্বাসঘাতকতা করে এই অগ্রসেন বা উগ্রসেনের প্রেমে পড়ে যাচ্ছেন। এবার প্রেম ভালোবাসার কানেকশন মানে কি করতে হবে? মাঝখানে যে বাধা আছে সেই বাধাটাকে হটিয়ে দিতে হবে। তো বাধা কে ছিল? বাধা ছিল কালাশোক। কালাশোক দাড়ি বানাতে বসেছেন, মানে দাড়ি কাটতে বসেছেন। আর নাপিতকে, নাপিত অগ্রসেন, তো সেই সুযোগে খুর দিয়ে তার গলা খুর টেনে দিয়েছে, এবং কালাশোক গেছে টপকে। নতুন একটা বংশের উৎপত্তি হচ্ছে। নাম কি সেই বংশের? নাম হলো নন্দ বংশ। নন্দ বংশ, ইংলিশে বলবো নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টি, নন্দ বংশ অর্থাৎ নন্দ ডাইনেস্টি। নন্দ ডাইনেস্টির প্রতিষ্ঠা হচ্ছে। তো এই নন্দ বংশটাকে প্রতিষ্ঠা কে করছে? ফাউন্ডার কে নন্দ বংশের? নন্দ বংশের ফাউন্ডার অর্থাৎ প্রতিষ্ঠা করছেন, তার নাম হলো মহাপদ্ম নন্দ। মহা মহাপদ্ম নন্দ। আচ্ছা, এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন জাগবে, যে বলবে যে স্যার, একটুখানি আগেই বা এর আগের দিনের ক্লাসে আপনি বললেন যে কালাশোককে মারছে উগ্রসেন বা অগ্রসেন, মেরে তিনি নন্দ বংশের প্রতিষ্ঠা করছেন, কিন্তু আপনি এখন বলছেন যে নন্দ বংশের ফাউন্ডার মহাপদ্ম নন্দ। তো হ্যাঁ, মহাপদ্ম নন্দই নন্দ বংশের ফাউন্ডার, এবং এনারই নাম ছিল, এনারই নাম কি ছিল? এনার অন্য নাম, এনার অন্য নাম ছিল কি? এনার অন্য নাম ছিল অগ্রসেন। অগ্রসেন বা উগ্রসেন। উগ্রসেন বা অগ্রসেন এনারই নাম ছিল। যেমনটা দেখবে যে ম্যাক্সিমাম গায়ক বা বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, সবটা না, দেখবে এরা, এদের অরিজিনাল নাম একরকম হয়, বা এরা পরিচিত হয় কিন্তু আরেক নামে। তো তেমনটাই এনার অরিজিনাল নাম ছিল অগ্রসেন, আর ইনি পরে পরিচিত পাচ্ছেন কি নামে? মহাপদ্ম নন্দ নামে। ইনি কাকে হত্যা করছেন? ইনি কালাশোককে হত্যা করছেন। কালাশোক, কালাশোককে হত্যা করছেন কে? কালাশোককে হত্যা করেন, হত্যা করেন কে? হত্যা করেন এই মহাপদ্ম নন্দ। এই মহাপদ্ম নন্দ কি ছিলেন? কালাশোকের দরবারে তিনি নাপিত ছিলেন। তো লিখে রাখো, ইনি একজন, ইনি একজন শূদ্র ছিলেন, শূদ্র নাপিত ছিলেন। ইনি একজন শূদ্র নাপিত ছিলেন, এবং ভারতের ইতিহাসে প্রথম এমন রাজা তৈরি হয়ে গেল এখানে, যিনি
শূদ্র ছিলেন। ভারতের ইতিহাসে প্রথম এমন রাজা যিনি শূদ্র ছিলেন। কারণ রাজা হওয়ার অর্থ হলো কি, তিনি অবভিয়াসলি ক্ষত্রিয় হতে হবে, ক্ষত্রিয় বংশধর তাকে হতে হবে, মানে ক্ষত্রিয় হলেই তিনি একমাত্র রাজা হতে পারবেন, এমনটা কিন্তু প্রচলন ছিল। সেই প্রচলনটাকে ব্রেক করছে কে? ব্রেক করছে এই মহাপদ্মনন্দ। এবং এই প্রচলনটাকে হটানোর জন্য এই মহাপদ্মনন্দের মনে কিন্তু একটা খুব রাগ ছিল, রাগ বা বলতে পারো ক্রোধ ছিল মনে। কি ক্রোধ ছিল? ক্রোধ ছিল ক্ষত্রিয়দের প্রতি, ক্ষত্রিয়দের প্রতি তার কিন্তু খুব ক্রোধ ছিল। এবং এই কারণে তিনি যেখানে সাম্রাজ্য বিস্তার করছেন তার আশেপাশে যত ক্ষত্রিয় আছে সব ক্ষত্রিয়কে কি করেন? সব ক্ষত্রিয়দের তিনি মেরে দেন। সব ক্ষত্রিয়দের সব ক্ষত্রিয়দের তিনি মেরে দেন। সব ক্ষত্রিয়দের তিনি কি করছেন? মেরে দিচ্ছেন। সব ক্ষত্রিয়দের তিনি মেরে দেন এবং মেরে দিয়ে তিনি নতুন উপাধি পাচ্ছেন। কটা উপাধি পাচ্ছেন? তিনি দুটো উপাধি পাচ্ছেন। তো দুটো উপাধির মধ্যে ফার্স্ট উপাধি তিনি পাচ্ছেন কি? সর্বক্ষত্রান্তক। সর্বক্ষত্রিয় থেকে আসছে ক্ষত্রান্তক, সর্বক্ষত্রান্তক। যেমনটা তোমাদেরকে পড়িয়ে এসেছি এর আগের দিনের ক্লাসে, যে বিম্বিসারকে মারছে কে? বিম্বিসারকে মারছে অজাতশত্রু। অজাতশত্রু মেরে যেহেতু পিতাকে হত্যা করছে, হত্যা করে তিনি সিংহাসনে বসছে, তাই তার উপাধি হয়ে গেছে কি? পিতৃহন্তা। তেমনি এই মহাপদ্মনন্দ সমস্ত ক্ষত্রিয়দের কি করেন? হত্যা করেন, তাদেরকে মেরে দেন। মেরে দিয়ে তিনি উপাধি পাচ্ছেন সর্বক্ষত্রান্তক। এছাড়া ইনি আরো আরেকটা উপাধি পেয়েছেন। তার আরো আরেকটা উপাধির নাম কি? তার আরো আরেকটা উপাধির নাম হলো একরাট। একরাট। তো এক কোশ্চেন দেয় যে একরাট বা সর্বক্ষত্রান্তক উপাধি কার? তো অ্যান্সার হবে মহাপদ্মনন্দ। এই একরাটের অর্থ কি? একরাটের অর্থ হলো পৃথিবীতে তিনি একমাত্র শাসক। লিখে রাখতে পারো। অর্থাৎ অর্থাৎ পৃথিবীর একমাত্র স্বামী বা পৃথিবীর তিনি একমাত্র শাসক। পৃথিবীর পৃথিবীর একমাত্র একমাত্র স্বামী বা শাসক হলো একরাটের অর্থ। তাহলে মহাপদ্মনন্দ কটা উপাধি পাচ্ছেন? সর্বক্ষত্রান্তক এবং একরাট উপাধি পাচ্ছেন। এরপর মহাপদ্মনন্দ ধীরে ধীরে বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়। এনার ছেলে হয় মহাপদ্মনন্দের। ছেলের নাম কি হয়? ছেলের নাম হয়, মানে ছেলের নাম কি ছিল? ছেলের নাম ছিল ধননন্দ। তো এর পরবর্তী রুলার আসবে কে? পরবর্তী শাসক আসবে ধননন্দ, পরবর্তী শাসক আসবে। এবং এই ধননন্দ ছিল কিন্তু এই মহাপদ্মনন্দ যেমন ক্ষত্রিয়দের প্রতি তার রাগ ছিল, ক্ষত্রিয়দের প্রতি তার ক্রোধ ছিল, হিংস্র ছিল, তার থেকে ডবল রাগ ছিল এই ধননন্দের। তো ধননন্দের ব্যাপারে ডিটেলসে ডিসকাস করব এবং এই ধননন্দের টাইম পিরিয়ডেই ভারতে কিন্তু বিদেশি আক্রমণ হচ্ছে। তো সবকিছুই মানে কার পর কার আক্রমণ হচ্ছে এগুলো সবকিছুই আমরা ডিটেলসে গল্প সহকারে ফার্স্টে ম্যাপ দেখে দেখে বুঝবো, তারপরে আমরা নোট ডাউন করব। তো নেক্সট লেখো শাসক ধননন্দ। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, এখান থেকে দেখে নাও যে তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রির ক্লাস। এবং এই হিস্ট্রি ক্লাসটা শুধুমাত্র আরআরবি এনটিপিসি স্পেশাল বলবো না, প্রত্যেকটা এক্সাম, যে এক্সামের নামগুলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য তোমাদের অ্যাপ্লিকেবল। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াসের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদের দুটো চ্যানেল মিলিয়ে, বর্তমানে একটা চ্যানেলই চলছে, তো আমাদের এই চ্যানেলেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা ক্লাসগুলো তোমাদের সময় মতো দেখে নেবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আরেকটা রিকোয়েস্ট থাকছে, ক্লাস যদি ভালো লাগে তো অবভিয়াসলি ক্লাসটাকে তোমরা লাইক করে যাবে, ক্লাসটাকে অ্যাটলিস্ট লাইক করে যাবে, তাহলে বুঝবো যে তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে।
আর যারা ক্লাসগুলোকে স্কিপ করে দেখছো তাদেরকে একটা কথা বলে রাখবো, ক্লাস দেখার দরকার নেই, কারণ আলটিমেট তুমি কিছুই শিখতে পারবে না। আর স্কিপ করে দেখতে যদি চাও তাহলে বলবো ক্লাস টোটালি দেখো না, তোমরা পারলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও। আর যদি ক্লাস ভালো না লাগে তো যদি হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হয়ে থাকো সেখান থেকেও তোমরা লেফট নিয়ে নাও, এটা তোমাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকছে। আর যারা নতুন আছো তাদের ক্ষেত্রে একটা কথা বলি, যদি তোমরা এই সমস্ত যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত এক্সামের কোনো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাও, হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ক্লাসের রুটিন, এই রুটিন ওয়াইজ ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে, এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে যে তোমরা কোন ব্যাচে অ্যাড হতে চাও, বা তোমাদের মনে কোনো কোয়ারিজ থাকলে সেটাও তোমরা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে জানাবে। এছাড়া আরো একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন আচ্ছা একটা কথা, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ নর্মাল কল ভিডিও কল করবে না, এটা বারবার বারণ করছি। আর তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0, এই চ্যানেলেই পেয়ে যাবে সমস্ত রকম জিকে জিএস এর ফাউন্ডেশন ব্যাচ তোমরা পেয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাবে, রিজনিং এর ক্লাস পাবে ইংলিশের ক্লাস পাবে, এখান থেকে ম্যাথেরও ফাউন্ডেশন ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এই ক্লাসগুলো করার জন্য কোনো রকম মানে এই চ্যানেলে কোনো ক্লাস করার জন্য কোনো রকম ফিস লাগছে না। তবুও যদি তোমাদের কারোর ইচ্ছা হয় তো এই চ্যানেলের নিচে দেখবে একটা জয়েন বলে বাটন আছে, জয়েন বাটনে ক্লিক করলে দেখবে পার মান্থ 29 রুপিস করে একটা সাবস্ক্রিপশন আছে, তো সাবস্ক্রিপশন নিতে পারো। তো সাবস্ক্রিপশন নাও বা না নাও কোনো ব্যাপার না, ক্লাস প্রত্যেকটাই কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে থাকছে, এটা তোমাদের চয়েস, এটা তোমাদের চয়েস। তো যাই হোক, প্রত্যেককে বলবো যদি নতুন হয়ে থাকো তোমাদের মধ্যে কেউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে নাও, রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, নেক্সট রুলারের নাম কি লিখতে বললাম, ধননন্দ, মহাপদ্মনন্দের ছেলে কে ধননন্দ, ধননন্দ মহাপদ্মনন্দের ছেলে আসছে ধননন্দ। তো কে ইনি, লিখে রাখো ইনি মহাপদ্মনন্দের ছেলে, ইনি মহাপদ্মনন্দ, ইনি মহাপদ্মনন্দের ছেলে ছিলেন, এবং এনাকে কিন্তু একটা নামে ডাকা হচ্ছে, এবং সেই ডাকছে ইউনানির লেখকরা, ইউনানির লেখকরা এনাকে কি বলছেন, এনাকে বলছেন অগ্রেমিজ, কি বলছেন এনাকে অগ্রেমিজ বলছেন। আচ্ছা, এবার এখান থেকে তোমাদের ধীরে ধীরে গল্প বলবো, ফার্স্টে ম্যাপও দেখাবো, তারপরে আমি নোট ডাউন করাবো, মাঝে মাঝে নোট ডাউন করাবো, সেগুলো নোট ডাউন করবে। তো এখানে ধননন্দ যখন ক্ষমতায় আসছে, ধননন্দ অবভিয়াসলি নাপিত বংশের, তিনি নাপিত বংশ থেকে বিলং করছেন, কারণ তার বাবাও নাপিত ছিলেন। তো এই ধননন্দ ছিল কিন্তু একটা মানে তার বাবার থেকে অনেকটা হিংস্র একজন রাজা, একদম ইগো টাইপ বলতে পারো, ইগোয়েস্টিক একজন রাজা ছিল এই ধননন্দ। তো এই ধননন্দ কি করেছিল, সবার প্রথমে তার বাবা যে একরাট উপাধি গ্রহণ করেছিল, এই একরাট উপাধি কোথায় কিভাবে গ্রহণ করেছিল, তো উড়িষ্যার যে এলাকা যাকে বলা হয় কলিঙ্গ, সেই কলিঙ্গ এলাকা জয়লাভ করেছিল মহাপদ্মনন্দ, জয়লাভ করে একরাট উপাধি তিনি গ্রহণ করেছিলেন। কে গ্রহণ করেছিলেন, মহাপদ্মনন্দ গ্রহণ করেছিলেন। ধননন্দ যখন আসে মানে মহাপদ্মনন্দের ছেলে যখন আসে, সেই কলিঙ্গতে তিনি একটা কিন্তু খাল বানিয়ে দিয়েছিলেন, মানে চাষাবাদের জন্য একটা খাল বানিয়ে দিয়েছিলেন। এবার এই ধননন্দ হলো এই নন্দ বংশের কিন্তু শেষ রাজা। এরপরে এই ধননন্দকে মেরে এরপরে আসবে কে, চন্দ্রগুপ্ত মৌর্য আসবে, এবং সে আরেকটা নতুন ডাইনেস্টি প্রতিষ্ঠা করে দেবে, আরেকটা নতুন বংশ প্রতিষ্ঠা করে দেবে, যার নাম হলো মৌর্য বংশ। তো যাই হোক, এই নন্দ বংশর যখন শেষের দিকে প্রায় মানে এই ধননন্দের রাজত্বকালের প্রায় যখন শেষের দিকে, আর মৌর্য বংশের উত্থানের কালে, আশা করি বোঝাতে পারছি যে ধননন্দের প্রায় শেষ, আর ওদিকে মৌর্য বংশ আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ করছে। এই টাইম পিরিয়ডে কিন্তু ভারতে বিদেশি আক্রমণ হচ্ছে, কি হচ্ছে, ভারতে বিদেশি আক্রমণ হচ্ছে। ধননন্দর সময় কি, ধননন্দর সময়
ধননন্দ ভারতের প্রায় পূর্ব সাইডটা কিন্তু ও ক্যাপচার করে রেখেছিল এবং ধননন্দ খুব একটা শক্তিশালী শাসক ছিল। তো এখান থেকে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটা কিন্তু টোটাল অখণ্ড ভারতের ম্যাপ, অর্থাৎ এর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, এই যে টাইম পিরিয়ডটার কথা বলছি যখন নন্দবংশ রাজত্ব করেছিল সেই টাইম পিরিয়ডে কিন্তু ভারত অখণ্ড ছিল, মানে ভারত ভাগ হয়নি, মানে ভারতের সাথে পাকিস্তান ছিল, আফগানিস্তান ছিল, এদিকে নেপাল ভুটান ছিল, এদিকে ভারতের ডান সাইডে বাংলাদেশ, মায়ানমার, এগুলো সবকটাই কিন্তু ভারতের অংশ ছিল। অর্থাৎ এর টোটালটাকেই আমরা যে ম্যাপের মধ্যে যেটা দেখতে পাচ্ছ টোটালটাকেই আমরা ভারত বলতাম, কিন্তু এখনকার ম্যাপ আলাদা হয়ে গেছে। তো সেই ম্যাপটা আমি একটুখানি বোঝানোর জন্য আমি এখানে কালো কালারের বর্ডার দিয়ে এখানে আঁকছি। দেখো এটা হলো এখনকার ম্যাপ, এখনকার ভারতের ম্যাপ। আচ্ছা, গুজরাট পর্যন্ত আমি মার্কিং করলাম, নিচের দিকে আর মার্কিং করছি না। আশা করি সবাই ভারতের ম্যাপ সম্বন্ধে অবগত আছো, পরিচিত আছো। তো এটা গেল নেপালের পোর্শন, এখান থেকে ভুটান হয়ে এদিকে অরুণাচল প্রদেশ। আচ্ছা, মোটামুটি আশা করি বুঝতে পারছো এবার। এদিকে আচ্ছা, এখানে বাংলাদেশকে আলাদা করছি না কারণ এটা মগধের মধ্যেই আসছে টোটালটা। তো এখানে দেখো আমি লাল কালি দিয়ে মার্কিং করছি, বা তোমরা ব্রাউন কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই টোটাল পোর্শনে কি ছিল, মগধের কিন্তু সাম্রাজ্য বিস্তার ছিল, মগধের সাম্রাজ্য বিস্তার ছিল। তো এই টোটাল জায়গাটা কি ছিল, টোটাল জায়গাটা ছিল মগধ, টোটাল জায়গাটা ছিল মগধ। এবং মগধের ক্ষমতায় তখন বসে আছেন কে, মগধের ক্ষমতায় তখন বসে আছেন ধননন্দ। ধননন্দ সেখানকার রুলার, সেখানকার শাসক হিসাবে বসে আছেন, কোথাকার, মগধের। এবার ভারতের পশ্চিম সাইডে তোমরা ষোড়শ মহাজন পদ যখন পড়ে এসছো সেখানে দেখেছো যে ভারতের পশ্চিম সাইডে এমনকি বর্তমান ভারতের ম্যাপের বাইরে, মানে পাকিস্তান আর আফগানিস্তানের কথা বলছি, সেখানেও দুটো ষোড়শ মহাজন পদের মধ্যে দুটো মহাজন পদ ছিল। কি কি সেই মহাজন পদ? দেখো পাকিস্তানের এরিয়া, পাকিস্তানের এরিয়া অনেকটা এর মধ্যে পাকিস্তানের এরিয়া, তারপরে এসে যাচ্ছে কি এদিক থেকে আফগানিস্তানের এরিয়া, এদিক থেকে এসে যাচ্ছে। তো পাকিস্তানের এরিয়ার মধ্যে কি পড়িয়েছিলাম, পাকিস্তানের এরিয়ার মধ্যে ছিল মহাজনপদ, তার নাম কি, তার নাম হলো গান্ধার। তার নাম কি, তার নাম হলো গান্ধার। আচ্ছা, এখানে আমি কালো কালি দিয়ে লিখি নাহলে বুঝতে পারবে না। তার নাম কি ছিল, তার নাম ছিল গান্ধার। গান্ধার, গান্ধারের রাজার নাম কি, গান্ধারের রাজা ছিল এই টাইমে অম্ভিক। গান্ধারের রাজা কে ছিলেন, গান্ধারের রাজা ছিলেন অম্ভিক। আর আফগানিস্তানের মধ্যে যে ষোড়শ মহাজন পদের মধ্যে মহাজন পদের একটা মহাজন পদ ছিল তার নাম কি, তার নাম হলো কম্বোজ। তার নাম হলো কি, তার নাম হলো, তার নাম হলো কম্বোজ। তো এই কম্বোজ আর গান্ধার দুটো এমন মহাজনপদ যেটা বর্তমান ভারতের বাইরে অবস্থিত, এক্সামে কোশ্চেন দেয় ষোড়শ মহাজন পদের ক্ষেত্রে পড়িয়েছি। তাহলে দেখতে পাচ্ছ ম্যাপে যে ধননন্দ কি করছে, ধননন্দ ভারতের ম্যাক্সিমাম পূর্ব সাইডটা, বলতে পারো উত্তর পূর্ব সাইডটায় কিন্তু ধননন্দ রাজত্ব করছে এবং খুব শক্তিশালী ছিল। কারণ ধননন্দ আশেপাশের যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোকে হারিয়ে ভারতের পূর্ব দিকে ধননন্দ হয়ে ওঠে খুব শক্তিশালী। কিন্তু ভারতের পশ্চিম দিকে অর্থাৎ অখণ্ড ভারতের পশ্চিম দিকে অনেক রাজ্য ছিল এমন যেখানকার রাজা ছিল একদম কমজোরে বা অযোগ্য রাজা ছিল, যার জন্য বিদেশি আক্রমণকারীদের সব থেকে মানে বেস্ট টার্গেট কোথায় ছিল, বেস্ট টার্গেট ছিল ভারতের এই পশ্চিম প্রান্ত, এই দিকে ভারতের এই পশ্চিম প্রান্ত ছিল বিদেশি আক্রমণকারীদের সব থেকে বেস্ট টার্গেট। কারণ সেখানে রাজা কমজোর, রাজা অযোগ্য, তাহলে তাকে হারানো কোনো ব্যাপার না। সেই কারণে সর্বপ্রথম ভারতের বিদেশি আক্রমণ হয় ভারতের উত্তর পশ্চিম সাইড। উত্তর পশ্চিম সাইড আশা করি বুঝতে পারছো, উপর নর্থ, নিচে সাউথ, এদিক ইস্ট আর এদিকে ওয়েস্ট। অ্যাটাক হচ্ছে কোথায়, এই দিকে অ্যাটাক হচ্ছে। তো এটা কোন দিক, নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম সাইড। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে কিন্তু সর্বপ্রথম বিদেশি আক্রমণকারীরা আক্রমণ করছে। এবার কোন বংশ ভারতের সর্বপ্রথম আক্রমণ করছে, কোন বিদেশি বংশ, তো মনে রাখবে হাক্কামনি বংশ। হাক্কামনি
হাকমনি বংশ। হাকমনি বংশ সর্বপ্রথম কিন্তু ভারতে ভারতে বিদেশি হিসাবে আক্রমণকারী হিসেবে ভারতে অ্যাটাক করছে। এই হাকমনি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাকমনি বংশের প্রতিষ্ঠাতার নাম হলো সাইরাস থ্রি। হাকমনি বংশের প্রতিষ্ঠাতা কে? হাকমনির প্রতিষ্ঠাতা হলো সাইরাস দ্বিতীয়, দ্বিতীয় সাইরাস। এই সাইরাসের পরবর্তী শাসক কে চলে আসছে? সাইরাসের পরবর্তী শাসক আসছে ডেরিয়াস। কে আসছে? ডেরিয়াস ফার্স্ট, ডেরিয়াস নাম্বার 1, প্রথম ডেরিয়াস আসছে, বা একে বলা হয় কি? একে বলা হয় দাইবাহু। একে বলা হচ্ছে কি? একে বলা হয় দাইবাহু। তো এই ডেরিয়াস বা দাইবাহু সর্বপ্রথম শাসক, যিনি ভারত সর্বপ্রথম বিদেশি শাসক যিনি ভারত আক্রমণ করেন। তো এর পাশে লিখে রাখো ভারত আক্রমণকারী, ভারত আক্রমণকারী, ভারত আক্রমণকারী সর্বপ্রথম, সর্বপ্রথম বিদেশি শাসক, সর্বপ্রথম বিদেশি শাসক কে ছিলেন? ছিলেন এই ডেরিয়াস। তাহলে এখানে আসছে কে অ্যাটাক করতে? ডেরিয়াস আসছে, ডেরিয়াস, ডেরিয়াস 1, ডেরিয়াস 1 আসছে অ্যাটাক করতে। তো ডেরিয়াস 1 অ্যাটাক করছে কোন দিকে? ভারতের উত্তর পশ্চিম সাইডে অ্যাটাক করছে, এবং ডেরিয়াস 1 কিন্তু অ্যাটাক করছে এই দুটো মহাজন পথ পর্যন্ত, মানে কম্বোজ আর গান্ধার এই পর্যন্ত অ্যাটাক করছে। কে? ডেরিয়াস এসে অ্যাটাক করছে। এরপর এই বংশের পরবর্তী শাসক কে আসছে? ডেরিয়াস 1 এর পর পরবর্তী শাসক বা অন্তিম শাসক আসছে ডেরিয়াস তৃতীয়, ডেরিয়াস তৃতীয়, ডেরিয়াস নাম্বার 3। এবং এই ডেরিয়াস নাম্বার 3 ইনি অতটা তিনি যোগ্য শাসক ছিলেন না। তো এনাকে মেরে দিচ্ছেন অপর আরেকজন বিদেশি শাসক, যার নাম হলো সিকান্দার। যার নাম কি? যার নাম হলো সিকান্দার। এবং ইনি ইউনানি শাসক। ইনি এসে এই ডেরিয়াসের খেল খতম করে দিচ্ছেন, ডেরিয়াসকে মেরে দিচ্ছেন। এর ফলে এই যে বংশটা হকমানি বংশ, এই হকমানি বংশের কি হয়ে যাচ্ছে? টোটাল অবসান হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে এবার সিকান্দার দেখছে কি? সিকান্দার দেখছে যে এই হকমানি বংশ কি করছে? ভারতকে আক্রমণ করছে, আক্রমণ করার চেষ্টা করছে। তো তার মনের মধ্যেও এবার লালসা জেগেছে, তাহলে আমিও করি। তো এর পরবর্তী যে শাসক আসছে, তিনি আসছেন কোথা থেকে? বললাম এই সিকান্দার কোথা থেকে এসেছেন? ইউনান থেকে এসেছেন। তো ইউনান থেকে আক্রমণ করছেন, বা বলতে পারো মকদুনিয়া বা সিকান্দারের আক্রমণ হচ্ছে। কত সালে হচ্ছে? পরবর্তী ম্যাপ। আচ্ছা, নেক্সট ম্যাপে দেখো, এখানে একটুখানি আমি ছবিটা এঁকে নিই। এই টোটাল এরিয়াটা জুড়ে ছিল কি? ছিল মগধের সাম্রাজ্য। এখানে কে বসেছিল? ধননন্দ, ধননন্দ বসেছিল। ধননন্দ কোথায়? মগধের শাসক। মগধ ছিল তখন কিন্তু খুব শক্তিশালী। এখানে পাকিস্তান এরিয়াতে ছিল কি? ছিল পাকিস্তান এরিয়াতে ছিল গান্ধার। পাকিস্তানে ছিল কি? গান্ধার। গান্ধারের যিনি রাজা ছিলেন তার নাম কি? অম্বিক। গান্ধারের রাজা ছিলেন অম্বিক। এবং তার আগে ছিল আফগানিস্তান। আফগানিস্তানের যে মহাজনপদটা ছিল তার নাম ছিল কি? কম্বোজ। নাম ছিল কি? কম্বোজ, কম্বোজ। তো এবার কি বললাম? এবার আক্রমণ করছে কে? ইউনান শাসক সিকান্দার। সিকান্দার কত সালে আক্রমণ করতে আসছেন? কে আসছেন? সিকান্দার। সিকান্দার আক্রমণ করতে আসে। সিকান্দার কত খ্রিস্টাব্দে আক্রমণ করতে আসছে? তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করতে আসে। এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে যে 326 খ্রিস্টপূর্বাব্দে, সরি, সিকান্দার কবে ভারতে আসেন কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। এবার তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসবে যে সিকান্দার 326 খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করছে কোথায়? আক্রমণ করছে কম্বোজে।
কোথায় আক্রমণ করছে? আক্রমণ করছে গান্ধারে। তো গান্ধার আর কাম্বোজ তো বর্তমান ভারতের বাইরে, তাহলে তারা ভারত কি করে আক্রমণ করলো 326 খ্রিস্টপূর্বাব্দে? এই কোশ্চেনটা অনেকের মনের মধ্যে জাগে। তো বারবার কি বলেছি, শুরুতেই বলেছি যে এই যে ম্যাপটা দেখাচ্ছি বা এই যে টাইম পিরিয়ডটা ছিল, তখন ভারত ছিল অখণ্ড। তখন আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, এদিকে বাংলাদেশ, মায়ানমার সবকটাই কিন্তু ভারতের অংশ ছিল। টোটালটা মিলে ছিল ভারত, অর্থাৎ অখণ্ড ভারত। তাই অখণ্ড ভারতে অ্যাটাক করা মানে ভারতেই সিকান্দার অ্যাটাক করেছে। সেই কারণে কোশ্চেন যদি দেয় যে ভারতে সর্বপ্রথম সিকান্দার আসে কবে, অ্যান্সার হবে 326 খ্রিস্টপূর্বাব্দে। তো 326 খ্রিস্টপূর্বাব্দে কি করছে? উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে কি আছে? কম্বোজ আছে। উত্তর পশ্চিম ভারতে গান্ধার আছে। তো গান্ধার, কম্বোজ এবং এর পার্শ্ববর্তী আরো এরকম ছোট ছোট রাজারা আছে, ছোট ছোট এলাকা আছে, সেই এলাকাগুলোকে দখল করে নিচ্ছে। কারণ কি? কারণ এই সমস্ত এলাকাগুলো ছিল কমজোরে, অশান্ত ছিল। এখানকার রাজাগুলোও ছিল কি? রাজাগুলোও ছিল অযোগ্য। ফলে সিকান্দার 326 খ্রিস্টপূর্বাব্দে উত্তর পশ্চিম ভারতে এন্ট্রি মারে, সে চলে আসে। এবং এই টাইম পিরিয়ডে গান্ধার যে মহাজনপদ, এই গান্ধার মহাজনপদের রাজধানী কি ছিল? ক্যাপিটাল অলরেডি পড়িয়েছি তোমাদেরকে। কোথায় পড়িয়েছি? ষোড়শ মহাজনপদের মধ্যে পড়িয়েছি। যদি ক্লাস না দেখো প্রিভিয়াস ক্লাস, তাহলে ইতিহাসেও কিন্তু দেখবে ধীরে ধীরে বুঝতে অসুবিধা হবে। এবং আমরা ক্লাসে যেমন গতানুগতিক মানে স্কুল লেভেলের কথা বলছি, স্কুল লেভেলে যেমন গতানুগতিক ভাবে আমরা পড়তাম, মুখস্থ করতাম, মুখস্থ ইতিহাস কিন্তু কোনোদিন হয় না। ইতিহাস হলো একটা গল্পের বিষয়। তো গল্পকে যদি তোমরা গল্প আকারে না পড়ো, তাকে যদি জোর করে মুখস্থ করতে দাও, জিন্দেগিতে মনে থাকবে না, স্কুলেও মনে থাকেনি, এখনো মনে থাকবে না। এবং তোমরা জানো এক্সামে, শুধুমাত্র রেলের কথা বলছি না, যে কোনো এক্সামে জিকে জিএস এর মধ্যে থেকে সব থেকে বেশি কোশ্চেন যদি থাকে, তো বেশি কোশ্চেন আসে এই ইতিহাস থেকে। তাই বারবার বলছি, গল্প যেটা বলছি ভালোভাবে মন দিয়ে শোনো, ম্যাপ সহকারে দেখাচ্ছি, ইজিলি তোমাদের মাইন্ডের মধ্যে ক্যাপচার হয়ে যাবে। মুখস্থ করার দেখবে এরপরে আর জোর করে তোমাদের জিনিসটা মুখস্থ মানে যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবে, এইটা বলতে পারি। তার জন্য দরকার কনসেন্ট্রেট এবং যা যা বলছি ভালোভাবে শোনো। তো গান্ধারের রাজধানী কোথায় ছিল? গান্ধারের রাজধানী সে তখন ছিল, কি পড়িয়েছি? তক্ষশিলা। কোথায় ছিল গান্ধারের রাজধানী? গান্ধারের রাজধানী ছিল তক্ষশিলা। এই তক্ষশিলাতে ছিল একটা বিশ্ববিদ্যালয়, যার নাম কি? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একজন গুণবান শিক্ষক ছিলেন, টিচার ছিলেন, গুণী ব্যক্তি ছিলেন বলতে পারো, যার নাম কি? যার নাম হলো চাণক্য। যার নাম কি? যার নাম হলো চাণক্য। যার নাম হলো চাণক্য, বা এনাকেই বলা হয় কি? কৌটিল্য। কৌটিল্য বা এনাকেই বলা হয় কি? বিষ্ণুগুপ্ত। একজনেরই নাম, তিনটে নাম, একজন ব্যক্তিরই তিনটে নাম। যার নাম কৌটিল্য তার নামই বিষ্ণুগুপ্ত, তার নামই চাণক্য। তাহলে কি বললাম? যখন সিকান্দার এখানে গান্ধারে অ্যাটাক করছে, তখন গান্ধারের একটা বিশ্ববিদ্যালয় ছিল, তার নাম কি? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? কৌটিল্য, অর্থাৎ বিষ্ণুগুপ্ত বা চাণক্য। তিনি বুঝতে পারেন যে সিকান্দারের ধান্দা কি, কারণ তিনি টিচার, এবং টিচার অবভিয়াসলি বুঝতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন যে, আর তার পাশাপাশি তিনি আরো গুণী ব্যক্তি ছিলেন। তো তিনি প্রেডিক্ট করে নিয়েছিলেন, তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে সিকান্দারের ধান্দা কি? সিকান্দারের ধান্দা হলো ভারতকে জয় করা। সিকান্দার ভারত জয়ের আকাঙ্ক্ষায় আছে, এটা বুঝতে পারেন সর্বপ্রথম কে? চাণক্য, অর্থাৎ কৌটিল্য বুঝতে পারেন। এবং এই সময় গান্ধারের রাজা ছিল কে? অম্বিক। এই অম্বিকের বিভিন্ন পারিবারিক সমস্যা ছিল, তার দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা ছিল, তিনি মেয়েবাজি করতেন, তিনি মদ খেয়ে পড়ে থাকতেন। তো এখানে 326 খ্রিস্টপূর্বাব্দে যখন সিকান্দার ভারতে আসে, তিনি
এই সুযোগটা নেন, এই সুযোগ নিয়ে অম্ভিককে সহজে হারিয়ে দেন এবং অম্ভিককে সহজে হারিয়ে দেওয়ার ফলে অম্ভিক দেখছে যে তিনি যদি হার না মেনে নেন তাহলে সিকান্দার তার মুন্ডুপাত করে দেবে, তাকে মেরে দেবে। তো তিনি করলেন কি, তিনি তার বশ্যতা স্বীকার করলেন, অর্থাৎ তার অধীনতা স্বীকার করে নিলেন। অম্ভিক সিকান্দারের অধীনতা স্বীকার করে নিলেন। এবার দেখো, তোমরা তোমাদের সাথে রিলেট করতে পারো যে স্কুল লাইফে যখন ছিলে, স্কুল লাইফে তোমার বেঞ্চের আশেপাশে, মানে তোমার বেঞ্চে যে 3জন কি 4জন বা তোমরা একটা গ্রুপে যখন পড়তে, তোমরা একে অপরের ব্যাপারে কিন্তু ডিটেলসে জানতে, কিন্তু সেই তার মধ্যে এমন কিছু ডিটেলস, গোপনীয় ডিটেলস ছিল। সাপোজ ধরো তোমার বন্ধুর কোনো গার্লফ্রেন্ড ছিল, বা তোমার বান্ধবী যিনি যে ছিল তার কোনো হচ্ছে বয়ফ্রেন্ড আছে, এই জিনিসগুলো তোমরা বাড়ি এসে কিন্তু গল্প করতে না, ডিসক্লোজ করতে না যার তার সাথে। তো তেমনি তখনকার পাশাপাশি যারা মহাজন পদ ছিল বা আশেপাশে যারা রাজা ছিল, তাদের সাম্রাজ্যে কি কি ঘটনা চলছে বা কি কি জিনিস চলছে এই ব্যাপারে কিন্তু প্রত্যেকের অবগত ছিল। অম্ভিক কি করছে, অম্ভিক তার পাশের রাজাকে পুরুষ কোথাকার রাজা ছিলেন, পোরাস কোথাকার রাজা ছিলেন, পুরুর রাজা ছিলেন। এই জায়গাটাতে হলো পুরু কোথায় পড়ে, ঠিক এইরকম জায়গাটা থেকে পড়বে পুরু, পাঞ্জাব এরিয়াতে। পুরুর রাজা তখন কে ছিলেন, পুরুর রাজা ছিলেন পোরাস। এই পোরাসের ব্যাপারে তখন সিকান্দার যেহেতু ভারত জয়ের আকাঙ্ক্ষায় আছে, তিনি গান্ধার পর্যন্ত জয়লাভ করে নিয়েছেন এবং গান্ধারের অম্ভিক যখন তার বশ্যতা স্বীকার করে নিয়েছে, এবার তার কাছে জিজ্ঞাসা করছে সিকান্দার যে এইবার সামনের দিকে আরো এগোবো, তো পুরুর ব্যাপারে যা জানিস বল। তো অম্ভিক কি করছে, অম্ভিক সেখানে বিশ্বাসঘাতকতা করে অম্ভিক সিকান্দারের ফৌজের সাথে মিলে পুরু, যেটা বর্তমানে এখন পাঞ্জাবে অবস্থিত, সেই পুরুর রাজা পোরাসকে অ্যাটাক করছে। তো নেক্সট অ্যাটাক কোথায় হচ্ছে, নেক্সট অ্যাটাক হচ্ছে পুরুতে। কোথায় অ্যাটাক হচ্ছে, পুরুতে অ্যাটাক হচ্ছে। এবং আগে কম্বোজ এবং গান্ধারে শুধুমাত্র সিকান্দারের সৈন্যরা অ্যাটাক করেছিল। পুরুতে যখন অ্যাটাক হচ্ছে তখন গান্ধারের যে সমস্ত সৈন্য ছিল তারাও অ্যাটাক করছে, তার পাশাপাশি সিকান্দারের সৈন্যরাও অ্যাটাক করছে। এবং সেখানে দেখা গিয়েছে সিকান্দারের ফৌজে যারা ছিল, যে সমস্ত সৈন্যরা ছিল, তাদের তুলনায় এই অম্ভিকের সৈন্যরা পোরাসের সেনাদের নৃশংসভাবে কিন্তু হত্যা করেছে। এবং এই যুদ্ধে পোরাস কিন্তু হেরে যাচ্ছে। এবং এই যে যুদ্ধ হচ্ছে সিকান্দারের সাথে পোরাসের, এই যুদ্ধটা একটা যুদ্ধ নামে, মানে একটা নামে পরিচিত। তার নাম কি, সেই যুদ্ধকে কি বলা হয়, হাইডেসপিসের যুদ্ধ। এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে, হাইডেসপিসের যুদ্ধ নামে পরিচিত। তো হাইডেসপিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল, পুরুর রাজা পোরাস এবং ইউনানের রাজা কার মধ্যে, সিকান্দারের মধ্যে হয়েছিল। তো এখানে পোরাস কি হয়ে যায়, পোরাস কিন্তু হেরে যায়। পোরাস হেরে যাওয়ার পর এবার সিকান্দার পোরাসকে বলছে যে এবার আচ্ছা পোরাস, এবার তোকে কি করা যায় বল। তো পোরাস তখন একদম বীরত্বের সাথে, মানে কোনো ভয় না পেয়ে বীরত্বের সাথে পোরাস সিকান্দারকে বলছে যে একটা পরাজিত রাজার সাথে একজন জয়ী হওয়া রাজা যে যে জিনিসগুলো করে, আপনি আমার উপরেও সেই সেম জিনিস করুন। তো এই কথা শুনে সিকান্দার কিন্তু মুগ্ধ হয়ে যায় এবং সিকান্দার এই পোরাসকে তার বীরত্ব দেখে, বীরত্বের ওপর খুশি হয়ে সিকান্দার তাকে কিন্তু ছেড়ে দেয় এবং পোরাসের সাথে সে একটা বন্ধুত্ব সম্পর্ক বানিয়ে নেয়। এবং সিকান্দারের ওয়াইফের নাম কি ছিল, সিকান্দারের ওয়াইফ তার নাম ছিল কি, রেক্সানা। এই পুরুর বীরত্বে খুশি হয়ে তিনি পোরাসের বীরত্বে খুশি হয়ে তিনি পোরাসকে কি করছেন, পোরাসকে রাখি বাঁধছেন। এরপর পোরাসকে যখন তার
সিকান্দার বলছে যে ঠিক আছে, আমি তোর বীরত্বে খুশি হয়েছি, এবার তোর যে রাজত্ব ছিল আমি তোর সমস্ত রাজত্ব আমি ফিরিয়ে দেবো, আমি ক্যাপচার করব না, কিন্তু তার পরিবর্তে একটা কন্ডিশন রাখছে, কি তার পরিবর্তে আমাকে একটা জিনিস কথা দিতে হবে। কি কথা দিতে হবে পোরাস জিজ্ঞাসা করলে? বলছে যে তার সমস্ত সম্মান সিকান্দার ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সিকান্দার তার পরিবর্তে কি চেয়েছিল, যখন সিকান্দার এই মগধের দিকে অগ্রসর হবে, মানে এখানে যখন আসবে মগধের দিকে, তখন এই পোরাসকে সাহায্য করতে হবে, এই কন্ডিশনটা তার উপরে রেখে দেয় এবং পোরাস রাজিও হয়ে যায়। এরপর এই সমস্ত ঘটনা বসে বসে একজন কিন্তু ব্যক্তি দেখছিল, সে কিন্তু কিছু বলেনি এত সময়। কে দেখছিল দেখো, এখানে আমি বলে রেখেছি, চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। তো এই চাণক্য কিন্তু এই সমস্ত ঘটনা তখন বসে বসে দেখছিল, এবং যখন পোরাস মেনে নিল যে যখন সিকান্দার মগধকে আক্রমণ করবে, তখন পোরাস তাকে সাহায্য করবে, তখন তার বিপদের আশঙ্কা আগে যদি 1 গুণ থেকে থাকে, তো সেটা আরো, মানে আগে যদি 50% সন্দেহ করে থাকতো, তো এখন সেটা 100% সন্দেহ হয়ে গেল। কার হয়ে গেল? চাণক্যের মনে 100% সন্দেহ হয়ে গেল যে এই সিকান্দার মালটা কি করবে, সিকান্দার মালটা ভারতেরকে ক্যাপচার করার ধান্দায় আছে। তো এই বিপদ দেখে চাণক্য অখণ্ড ভারতের বিপদের আশঙ্কা বুঝতে পেরে চাণক্য এবার এই তক্ষশিলাতে, তিনি ছিল শিক্ষক, তো এই তক্ষশিলা থেকে তিনি চলে আসছে। তক্ষশিলা থেকে কোথায় আসছে? তক্ষশিলা থেকে, এই তক্ষশিলা থেকে তিনি চলে আসছে কোথায়? তক্ষশিলা ছিল কোথায়? গান্ধারে। তো এই গান্ধারে তক্ষশিলা থেকে তিনি আসছে ধননন্দের কাছে। কোথায় আসছে? ধননন্দের কাছে। ধননন্দের কাছে কে আসছে? ধননন্দের কাছে আসছে চাণক্য। ধননন্দের কাছে কে আসছে? ধননন্দের কাছে আসছে চাণক্য, যাকে আমরা বলছি কৌটিল্য। এসে ধননন্দ এই চাণক্য এই ধননন্দের দরবারে আসছে। এসে কি বলছে, তো চাণক্য যখন আসছে ধননন্দের দরবারে যখন সে প্রবেশ করেছে, তো চাণক্য দেখছে যে এই ধননন্দ মদের নেশায় সে কি আছে, একদম লুটিয়ে আছে, মদের নেশায়, মদিরার নেশায় লুটিয়ে আছে। কারণ বেসিক জিনিস তোমরা দেখে থাকবে বা তোমাদের লাইফের সাথে রিলেট করে দেখবে যে সে কোনো একটা ব্যক্তি কোনো কিছু জিনিস মানে তার, মানে সে সেটাকে সে পায়নি, মানে পাওয়ার তার কোনো যোগ্যতা নেই, তবু সেই জিনিসটা পেয়ে গেল। সাপোজ এটা উদাহরণ তোমরা রিলেট করতে পারো কোনো লটারি, সাপোজ ধরো কেউ 30 লাখ, কেউ 50 লাখ, কেউ 1 কোটি টাকা পেয়ে গেল। তো এটা কিসে পেলো? সে লাখের বশে পেলো, কিন্তু সেটাকে ও অর্জন করেনি। সে 1 কোটির যে মালিক হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা তার মধ্যে নেই, এবং যোগ্যতা যদি না থাকে তার পতন কিন্তু নিশ্চিত। এবং দেখবে যেই তার যোগ্যতা না থাকবে এবং তার সে যখন তার হাতে প্রচুর পরিমাণে টাকা চলে আসবে, সে কি করে, সেই টাকাটাকে ওড়াতে থাকে বা নিজেকে খুব বিজ্ঞ বলে মনে করে। তো তেমনটাই কিন্তু ধননন্দ সেই টাইমে করছিল। এবং তখন আসে এই দরবারে, এর এই ধননন্দের রাজ দরবারে কে আসে? চাণক্য আসে। চাণক্য এসে, চাণক্য অ্যাকচুয়ালি এসেছিল কি, চাণক্য দেখলো যে এই পুরো মহাজন পদের মধ্যে একমাত্র মগধ ছিল সব থেকে শক্তিশালী। মগধ কি ছিল? মগধ ছিল সব থেকে শক্তিশালী, এবং মগধের যারা সৈন্যবাহিনী ছিল, যা সেনা ছিল, সেই সেনা কিন্তু খুব শক্তিশালী ছিল। তাই এই মগধের সৈন্যবাহিনী বা মগধের সাপোর্ট কিন্তু সে নিতে চাইছিল চাণক্য। সেই উদ্দেশ্যেই কিন্তু চাণক্য এখানে ধননন্দের কাছে এসেছিল। কিন্তু ওই ধননন্দের শুরুতেই বলেছি যে ধননন্দ ছিল কিন্তু খুব একজন ছিল একজন কি খুব ক্রুদ্ধ রাগী ব্যক্তি, ইগোয়েস্টিক টাইপের, এবং তিনি ক্ষত্রিয়দের চোখে দেখতেই পেতেন না। এবার এখানে দেখো, ক্ষত্রিয়র পরিবর্তে যাচ্ছে কে? একজন ব্রাহ্মণ যাচ্ছে, মানে ক্ষত্রিয়ের থেকে আরো ওপরের লেভেলের তিনি থাকে। তো তাকে তো মোটেই চোখে দেখতে পায় না, কে? ধননন্দ দেখতে পায় না। তো ধননন্দ কি করছে? ধননন্দ এই চাণক্য, পণ্ডিত চাণক্যকে অপমান করছে। সেই পুরো ভরা দরবারের মধ্যে তাকে যা তা বলে অপমান করলো।
অপমান করে তার চটি ধরে, চটি বলতে কি দেখবে ব্রাহ্মণদের মাথায় টিক্কে থাকে, বিশেষ করে যারা ইসকন ফিসকনের ইসকনে মন্দিরে যারা থাকেন, যে সমস্ত গুরুরা পণ্ডিতরা থাকেন, দেখবে তাদের মাথায় টিক্কে থাকে, আমরা যেটা সহজ বাংলায় টিক্কে বলি বা চটি বলি। তো এই চটি, এবং তারা দেখবে এই চটিতে কি করে, চটিতে গিরো মারে। তো ধননন্দের চটিতেও গিরো মারা ছিল। তো সেই চটি ধরে ধননন্দ কি করলো, পণ্ডিত চাণক্যকে হিড়ির করে টানতে টানতে একদম রাজদরবারের বাইরে ছুঁড়ে ফেলে দিল এবং তাকে অপমান করলো। এবং এর ফলে কি হলো, ধননন্দের যে চটি ছিল, সেই চটির যে গিরো লাগানো ছিল, সেই গিরো গেল খুলে। এবার একজন বেশ গুণী ব্যক্তি, যার কোনো দোষ ছিল না, সে একটা জাস্ট তার কাছে সাহায্য চেতে এসেছিল, তাকে এই ভরা রাজ দরবারে, এবং পণ্ডিত মানে কি, পণ্ডিত ব্রাহ্মণ মানে সেই টাইমে তাদের সমাজের সব থেকে উচ্চ স্তরে থাকা লোক, তো তাকে এইভাবে ছুঁড়ে ফেলে দিল কে, একজন নাপিতের ছেলে, একজন শূদ্রের ছেলে। তো এই সমস্ত কারণে চাণক্য হয়ে গেল খুব মানে ক্রুদ্ধ হয়ে গেল এবং তাকে অপমানিত করেছে। এবার চাণক্য কি বলছে, চাণক্য তখন প্রতিজ্ঞা করছে যে ধননন্দ, তুই আজকে আমাকে যে হাল করলি, আমি ততদিন আমার মাথায় যে চটির গাঁঠ খুলে গেছে, এই চটির গাঁঠ আমি ততদিন বাঁধবো না যতদিন ধননন্দ আমি তোকে সিংহাসন থেকে সমূল নাশ না করতে পারছি। সিংহাসন থেকে যতদিন আমি তোকে না হটাতে পারছি, ততদিন আমার চটি খোলা থাকবে, আমি আমার চটিতে গাঁঠ লাগাবো না। তো এখান থেকে চাণক্য অপমানিত হয়ে আবার চাণক্য ফিরে আসলো কোথায়, ফিরে আসলো তক্ষশিলাতে ফিরে আসলো। এবার চাণক্যের কিন্তু এর আগে টার্গেট ছিল কি, টার্গেট ছিল মানে তার একটাই টার্গেট ছিল। কি টার্গেট ছিল চাণক্যের? টার্গেট কোন টার্গেটে চাণক্য মগধে গিয়েছিল? তো টার্গেট ছিল সিকান্দারকে ভারতে প্রবেশ না করতে দেওয়া, সিকান্দারকে আটকানো, সিকান্দারকে আটকানো, সিকান্দারকে আটকানো ছিল চাণক্যের টার্গেট। কিন্তু ধননন্দ যখন চাণক্যকে অপমান করলো, অপমান করার পর চাণক্যের আরো আরেকটা টার্গেট হয়ে গেল, সেকেন্ড টার্গেট হয়ে গেল, সেকেন্ড টার্গেট হয়ে গেল, আরো আরেকটা টার্গেট হয়ে গেল কি, টার্গেট হয়ে গেল ধননন্দকে সিংহাসন থেকে হটানো, ধননন্দকে, ধননন্দকে সিংহাসন থেকে, ধননন্দকে সিংহাসন থেকে সরানো, ধননন্দকে সিংহাসন থেকে সরানো হয়ে গেল টার্গেট, কার? চাণক্যের টার্গেট। তাহলে এই দুটো টার্গেটের মধ্যে এবার তোমাদের কাছে বলছি যে এই দুটো টার্গেটের মধ্যে সব থেকে প্রায়োরিটি বেশি কোন টার্গেট? ফার্স্ট টার্গেট কোনটা হবে? সিকান্দারকে আটকানো না ধননন্দকে সিংহাসন থেকে সরানো? কোনটা ফার্স্ট টার্গেট হওয়া উচিত? একজন বুদ্ধিমান ব্যক্তি হিসেবে বলবে যে ফার্স্ট টার্গেট এর মধ্যে কোনটা হওয়া উচিত? ফার্স্ট টার্গেট হওয়া উচিত সিকান্দারকে হটানো। কারণ কি? সিকান্দার বাইরের একজন রাজা ছিলেন, বিদেশি রাজা ছিলেন, তিনি ভারতকে ক্যাপচার করার আকাঙ্ক্ষায় ভারতে তিনি আস্তে আস্তে ক্যাপচার করতে করতে আসছিলেন। তো তাকে আটকানো কিন্তু সবার প্রথমে কাজ। আর ধননন্দ তিনি তো ভারতের মধ্যেই, অখণ্ড ভারতের মধ্যেই তিনি রাজত্ব করছিলেন, তো তাকে পরবর্তীতে হটানো যাবে, কিন্তু সবার আগের টার্গেট হলো সিকান্দারকে আটকানো, সিকান্দারকে কোনোভাবে ভারত আক্রমণ করতে দেওয়া যাবে না। তো সেকেন্ড টার্গেট তাহলে হয়ে গেল কি, সেকেন্ড টার্গেট হয়ে গেল ধননন্দকে সিংহাসন থেকে সরানো। তাহলে এখান থেকে টার্গেট দুটো ভাগে বিভক্ত হলো, ফার্স্ট টার্গেট সিকান্দারকে আটকানো, সেকেন্ড টার্গেট ধননন্দকে সিংহাসন থেকে সরানো। এবার এই টাইম পিরিয়ডে চাণক্যের সাথে দেখা হচ্ছে কার? দেখা হচ্ছে তার প্রিয় শিষ্য কে, চন্দ্রগুপ্ত মৌর্য। চাণক্যের প্রিয় শিষ্যকে চন্দ্রগুপ্ত মৌর্য। এবার দেখা হচ্ছে কার সাথে? চাণক্য, চাণক্যের প্রিয় শিষ্য কে ছিল? চাণক্যের প্রিয় শিষ্য, প্রিয় শিষ্য ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্য।
তো চন্দ্রগুপ্ত মৌর্যের ব্যাপারে ডিটেলসে বলবো, যখন মৌর্য বংশ আসবে তখন ডিটেলসে বলবো। এখন কাহিনীটা শোনো যে কিভাবে ইন্টারলিঙ্ক আছে, এই টোটাল জিনিসটা কিভাবে ইন্টারলিঙ্ক আছে সেটাই বোঝার বিষয়। তো চন্দ্রগুপ্তর শিষ্যকে, চন্দ্রগুপ্তর প্রিয় শিষ্য এই সরি চাণক্যের প্রিয় শিষ্যকে, চাণক্যের প্রিয় শিষ্য হলেন এই চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে চাণক্য এতটাই চতুর ছিলেন, চাণক্য খুবই চতুর ছিলেন, ক্লেভার ছিলেন। কেন ছিলেন বুঝতে পারবে। তো চন্দ্রগুপ্ত মৌর্যকে বলেন কি, তিনি যখন তক্ষশিলায় ফিরে যাচ্ছেন, চাণক্য ফিরে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে বলছেন যে ধননন্দ মদ খেতে ব্যস্ত আছে, এখন মদিরা পানে ব্যস্ত আছে, নাচা গানায় ব্যস্ত আছে, মগধের সেনা এখন খুব কমজোর। আমি দেখে আসলাম যে মগধের যে সৈন্যবাহিনী ছিল, আমি যেটা শুনেছিলাম ভুল শুনেছিলাম, মগধের সৈন্যবাহিনী খুব একটা তাদের জোর না, খুব কমজোর, আর রাজাও অযোগ্য রাজা। অর্থাৎ চাণক্য কি করলেন, চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে মিথ্যা কথা বললেন। কি বললেন? মিথ্যা কথা বললেন। কাকে বললেন? তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে মিথ্যা কথা বললেন। কেন মিথ্যা কথা বললেন? কেন তিনি সত্যি কথা বলেননি? তোমরা বলো, কেন সত্যি কথা বলেননি? সত্যি কথা বলেনি এই কারণে, কারণ তোমরা ভেবে দেখো, তোমরা এমন একটা টাইমে যখন ছোট ছিলে, মানে সাপোজ ধরো 12-13 বছর, 12-13 না, ধরো 16-17 বছর বয়সে যখন ছোট ছিলে, সাপোজ ধরো তোমার বাড়িতে তুমি, তোমার মা, তোমার বাবা আর তুমি থাকো। এবার কেউ বাইরের কেউ এসে তোমার বাবাকে হয়তো একদম উত্তম মধ্যম মেরে চলে গেল, তাহলে তোমার রাগ কি তার উপরে হবে না? অবভিয়াসলি তোমার রাগ হবে। তোমার মনে হবে যে এক্ষুনি যে তার মুন্ডু আমি যদি দা হোক বা হাতে যে অস্ত্র তাই মুন্ডু যে একটা কোপ মারবো, এই রাগ তোমার হবে। তো সেম চাণক্য কিন্তু বুঝতে পেরেছিল, যদি আমি এখনকার ওই অপমানের ঘটনা চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে বলি, তো চন্দ্রগুপ্ত মৌর্যের ফোকাস যেটা থাকার দরকার সেই ফোকাস নষ্ট হয়ে যাবে। যেদিকে টার্গেট থাকার দরকার সেই টার্গেট নষ্ট হয়ে যাবে। যেমন যদি বলি, তোমরা এখন আরআরবি এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, এবার সাপোজ ধরো আরআরবি এনটিপিসিতে ধরো 18,000 ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে, টোটাল এর কথা বলছি। এবার সাপোজ ধরো তোমাদের সামনে আরেকটা এক্সাম চলে আসলো, এসএসসি সিএইচএসএল বা এসএসসি এমটিএস চলে আসলো, যেখানে আরআরবি এনটিপিসির মতোই একই রকম সিলেবাস, কিন্তু তার ভ্যাকান্সি হয়তো 10 গুণ। সেখানে হয়তো ভ্যাকান্সি প্রকাশ করলো যে 1 লাখ ভ্যাকান্সি। তাহলে সাথে সাথে তোমার ফোকাস কি হয়ে যাবে? তোমার ফোকাস আরআরবি যেখানে ছিল, আরআরবি থেকে ফোকাস চলে আসবে কোথায়? এসএসসির দিকে ফোকাস চলে আসবে। তো যাতে করে এইরকম ফোকাস নষ্ট না হয়, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝালাম, যাতে করে চন্দ্রগুপ্ত মৌর্যের ফোকাসটা নষ্ট না হয়। ফোকাস বলতে কি? মেন ফোকাস কি ছিল? মেন ফোকাস ছিল সিকান্দারকে আটকানো। যাতে করে এই ফোকাসটা নষ্ট না হয়, চাণক্য কি বললেন? মিথ্যা কথা বললেন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে। এবং এই সময় চাণক্য আর তার শিষ্যর প্রধান লক্ষ্য সিকান্দারকে পরাস্ত করা বা তাকে ভারতে প্রবেশ না করতে দেওয়া। এবার চাণক্য যে মহাজন পদের রাজা ছিলেন, সেই যে মহাজন পদে তিনি ছিলেন, সেখানকার রাজা কে ছিল? রাজা ছিল অম্বিক। অম্বিক কার দলে? অম্বিক সিকান্দারের দলে। তো অম্বিকের দ্বারা কিছু হবে না। চাণক্যের কোনো সেনাবাহিনী নেই, তাহলে যুদ্ধ কি করে জয়লাভ করবে সিকান্দারের সাথে? তাহলে যেখানে তোমার হাতে কিছু নেই, সেখানে কি তোমার অস্ত্র? সেখানে বুদ্ধি হলো তোমার অস্ত্র। সেখানে তোমার ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধি হলো তোমার অস্ত্র। এবং চাণক্যের ব্যাপারে একটা জিনিস আগের থেকে বলে রাখি, চাণক্য বিষ বিদ্যায় নিপুণ ছিলেন। চাণক্য বিষ বিদ্যায় ইনি নিপুণ ছিলেন, একদম পারফেক্ট ব্যক্তি ছিলেন। মানে কাকে কতটা বিষ দিতে হবে এবং
কতটা বিষ দিলে সে 20 দিন পরে বা 10 দিন পরে মারা যাবে, বা কিভাবে তাকে বিষ দিয়ে মারতে হবে, সেই বিদ্যায় নিপুণ ছিলেন, ইতিহাসেই বলা আছে চাণক্য। এবং চাণক্যের এই হাতিয়ারকে কি বলা হয়? চাণক্যের এই হাতিয়ারকেই বলা হয় বিষ কন্যা। এবং বিষ কন্যা তোমরা আজকালকার টিভিতে বা মোবাইলে প্রায় প্রত্যেক দিনই দেখো। কোথায়? নিউজে দেখে থাকো। দেখবে হয় একটা জিনিস, সাপোজ এক্সাম্পল হিসেবে বললো হয়তো যে গঙ্গা নদীতে সাপোজ ধরো সেদিন একটা ঘটনা, কোনো একটা ঘটনা ঘটলো যে একটা নৌকার ডুবি হয়েছে, নৌকা ডুবে গিয়ে একজন মানুষ এই নৌকা থেকে জলে পড়ে গেছে, কিন্তু পরে তাকে উদ্ধার করা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর বিষকন্যা কি বলবে? বিষকন্যা বলবে যে ওই একটা নৌকা উল্টে গিয়ে তাতে 10 জন লোক জলে পড়ে গিয়েছে এবং তার মধ্যে দুজন লোক মারা গিয়েছে। তো বিষকন্যার কথায় কখনো বিশ্বাস করবে না। ম্যাক্সিমাম, আমি কোনো একে নাম করে উল্লেখ করছি না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তারা মিথ্যা কথা বলে। যদি তোমার এলাকার কোনো নিউজ যদি হয়ে থাকে তাহলে ভালোভাবে রিলেট করতে পারবে। দেখবে যে অর্ধেকের বেশি কথা তারা কিন্তু গড়িয়ে মানে সাজিয়ে গুছিয়ে বাড়িয়ে তাতে একটু রং মশলা লাগিয়ে কিন্তু বলে থাকে। তো যাই হোক, জোকস এ পার্ট। তো বিষকন্যা ছিল কার হাতিয়ার? চাণক্যের হাতিয়ার। তো চাণক্য কি করলো? চাণক্য এবার অস্ত্র হলো কি? চাণক্যের অস্ত্র হলো এক বিষকন্যা, আর দ্বিতীয় হলো বুদ্ধি। তো বুদ্ধির দ্বারা তিনি কি করলো? তিনি বুদ্ধিটাকে লাগালো অন্ধবিশ্বাসের দিকে। অন্ধবিশ্বাস কিভাবে? তো সিকান্দারের যে সমস্ত সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনীর মধ্যে অন্ধবিশ্বাসটাকে রটিয়ে দেওয়া হলো। এবং দেখো এখান থেকে একটা নদী গেছে, এখানে তোমরা সিন্ধু নদ পড়ে এসছো, সিন্ধু নদ। তো সিন্ধু নদের একটা উপনদী হলো বিয়াস নদী, একটা উপনদী বিয়াস নদী ঠিক এখান দিয়ে গেছে, এই পুরুর পাশ দিয়ে, এখান দিয়ে গেছে কি? বিয়াস রিভার। বিয়াস রিভার গেছে। কি রিভার? বিয়াস রিভার, যাকে বলা হয় কি? বিতস্তা, যাকে বলা হয় বিতস্তা, বা ইংলিশে বলা হয় কি? বিয়াস নদী, বিয়াস রিভার। তো অন্ধবিশ্বাস কি রটানো হলো? অন্ধবিশ্বাস রটিয়ে দেওয়া হলো যে এই বিয়াস নদী যদি পার করো, কারণ এই বিয়াস নদীর লেফট সাইড পর্যন্ত সিকান্দার কিন্তু দখল করে ফেলেছিল, বিয়াস নদীর ওই পার পর্যন্ত দখল করে ফেলেছিল, এই পারে তখনও কিন্তু আসতে পারেনি সিকান্দার। তো চাণক্য কি করছে? চাণক্য বুদ্ধি করে অন্ধবিশ্বাস রটিয়ে দিচ্ছে তার সেনাদের মধ্যে, যে এই বিয়াস নদী যদি পার করে তোমরা ভারতে আসো তাহলে ভারত একটা দেবদেবীর ভূমি, এখানে দেবদেবীর পুজো করা হয়। তো এরকম জায়গায় যদি তোমরা এসে পড়ো বিয়াস নদী ক্রস করে, তাহলে তোমরা হয় কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে এবং সেই রোগে আক্রান্ত হয়ে তোমরা মারাও যাবে। এই অন্ধবিশ্বাসটা রটিয়ে দেওয়া হলো। এবং অন্ধবিশ্বাস রটালে তো হবে না, আমি কি বললাম? চাণক্য খুব বুদ্ধিমান ছিল। অন্ধবিশ্বাস যেমন রটিয়েছে, সেই অন্ধবিশ্বাসকে প্রমাণ করার জন্য কি করছে? তার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে পাঠিয়ে দিচ্ছে। কোথায় পাঠিয়ে দিচ্ছে? সিকান্দারের যে সেনা আছে, সিকান্দারের সৈন্যবাহিনীর মধ্যে গুপ্তচর হিসেবে ঢুকিয়ে দিচ্ছে। এবং সেখানে গিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের কাজ কি? চন্দ্রগুপ্ত মৌর্যের কাজ হলো তাদের খাবারে অল্প অল্প করে বিষ মেশানো। তাদের সৈন্যবাহিনীতে যে খাবার তৈরি হচ্ছে, খাবারে অল্প অল্প করে, এবং কতটা করে সবকিছুই কিন্তু বলে দিয়েছে চাণক্য। অল্প অল্প করে খাবারে অল্প অল্প করে বিষ মেশানো, বিষ মেশানো, খাবারে অল্প অল্প করে বিষ মেশানো। কে বিষ মেশাচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু খাবারে অল্প অল্প করে বিষ মেশাচ্ছে। এবার খাবারে অল্প অল্প করে বিষ মেশানোর ফলে সিকান্দারের সেনারা বিভিন্ন রকম রোগের সম্মুখীন হচ্ছে। ফলে কি হচ্ছে? ফলে চাণক্যের রটানোর যে অন্ধবিশ্বাসটা, সেই অন্ধবিশ্বাসটা ধীরে ধীরে তার সৈন্যবাহিনীদের মনে কিন্তু সত্যি বলে মনে হতে থাকছে। এবং তারা বিয়াস রিভার, অর্থাৎ এই যে বিয়াস রিভার, এই বিয়াস রিভারকে তারা কিন্তু অতিক্রম করতে চাইছে না।
যে বলছে যে চাণক্য যা বলছে ঠিকই বলছে, আমরা ওদিকে যাব না, আমরা এখানেই এই বিয়াস নদীর এই পারে দাঁড়িয়ে আছি, তাই আমরা এই রোগে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি, আর যদি আমরা পার করে যাই তাহলে আমরা কিন্তু মারা যাব। তো এই ভয়ে তার সৈন্যরা কিন্তু আর এগোতে চায়নি। এরপর সিকান্দার একটা রাজা, রাজা জানে যে এই সমস্ত অন্ধবিশ্বাস, কারণ রাজা সে এমনি হয়নি, বিভিন্ন গুণের জন্য তার বিভিন্ন পরিশ্রম বা গুণ বলতে পারো, সে রাজা হয়েছে। তো রাজা কিন্তু এই জিনিসটা বিশ্বাস করেনি, কিন্তু তার সৈন্যবাহিনী রাজি হচ্ছে না, তো রাজা কি, মানে তার সৈন্যবাহিনী তার সাথে নেই, তাহলে সে রাজা আর কিভাবে রাজা থাকছে। তো সিকান্দারের সেনা কি করছে, সিকান্দার তার সৈন্যবাহিনীদের অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা আলটিমেট বোঝেনি। তারা এই বিয়াস নদীর পাড় থেকে কি করছে, তারা বিয়াস নদীর পাড় থেকে আবার রিটার্ন চলে যাচ্ছে, ফেরত চলে যাচ্ছে। এই বিয়াস নদীর পাড় থেকে কি হচ্ছে, তারা ফেরত চলে যাচ্ছে। কিন্তু সিকান্দারের সেনার মধ্যে দুজন ব্যক্তি ছিল। দুজন ব্যক্তি কে কে? সিকান্দারের স্থল সিকান্দারের স্থল সেনা প্রধান কে ছিল? সেলুকাস নিকেটর এবং তার নৌসেনা, সিকান্দারের নৌসেনা ছিল, তার নাম কি? নিয়ারকাস। তো এই সেলুকাস নিকেটরের মনেও কিন্তু খটকা লাগে। সেলুকাস নিকেটরও তিনি মনে মনে সন্দেহ করেছিলেন যে এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এর পিছনে কারোর না কারোর হাত আছে। তো যাই হোক, কিছু যার হাত থাকুক না কেন, চাণক্য তাহলে কি করলো? চাণক্য কিন্তু সিকান্দারকে সিকান্দারের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করলো। চাণক্য কি করলো? সিকান্দারের আক্রমণ থেকে যেন তেন প্রকারে সিকান্দারের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করলো, ভারতকে কি করলো? ভারতকে সেভ করলো, রক্ষা করলো। এবার দেখো, চাণক্যের কিন্তু একটা টার্গেট কমপ্লিট হচ্ছে। কোন টার্গেটটা? ফার্স্ট টার্গেট কি? চাণক্য বললো ফার্স্ট টার্গেট ইজ কমপ্লিটেড। এবার টার্গেট হলো সেকেন্ড টার্গেট কি? ধননন্দকে সরানো। তো তার আগে একটুখানি সিকান্দারের ব্যাপারে আমরা জেনে নেব। সিকান্দার, অ্যাবাউট লেখো, অ্যাবাউট সিকান্দার। আজকে টোটালটাই নন্দবংশ কমপ্লিট করে দেবো, একটু ক্লাস লেন্দি হয়ে যাচ্ছে, কিছু করার নেই। গল্প সহকারে বোঝাচ্ছি, আশা করি ভালো লাগছে প্রত্যেকের এবং জিনিসটা মুখস্থ হয়ে যাবে। তো সিকান্দারের থেকে লেখো, সিকান্দার ইউনানের রাজা ফিলিপের পুত্র। ইনি ইউনানের রাজা, নাম কি? ফিলিপের পুত্র কে? সিকান্দারের আসল নাম কি ছিল? সিকান্দারের অরিজিনাল নাম, আসল নাম আলেকজান্ডার মেসোডোনিয়ান। আসল নাম হলো আলেকজান্ডার মেসোডোনিয়ান। সিকান্দারের জন্ম হয় কবে? এনার জন্ম হয় 356 খ্রিস্টপূর্বাব্দে। এনার জন্ম হয় কোথায়? মেসোডোনিয়াতে জন্ম হয়। কোথায় জন্ম হয়? মেসোডোনিয়াতে জন্ম হয়। সিকান্দারের ওয়াইফের নাম কি?
সিকান্দারের পত্নীর নাম কি, ওয়াইফের নাম? তো এক্ষুনি পড়িয়েছি, রেক্সোনা। রেক্সোনা, এগুলো কিন্তু এক্সামে প্রত্যেকটা পয়েন্ট থেকে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে। সিকান্দারের একটা প্রিয় ঘোড়া ছিল, সেই ঘোড়ার নাম কি? তো ঘোড়ার নাম হলো বুকেফেরল। ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম হলো বুকেফেরল। সিকান্দারের গুরু কে ছিল? সিকান্দারের গুরু, সিকান্দারের গুরুর নাম ছিল আরস্তু। সিকান্দারের গুরু ছিল কে? আরস্তু। এবং আরস্তুর গুরু ছিলেন কে? প্লেটো। প্লেটোর গুরু ছিলেন সুকরাত, যাকে বিষ দিয়ে মেরেছিল। তো সিকান্দারের ব্যাপারে এই জিনিসগুলো এখান থেকে জানবে। আর সিকান্দার যখন রিটার্ন করলো, সিকান্দার 326 খ্রিস্টাব্দেই, 26 খ্রিস্টপূর্বাব্দেই তিনি ভারত ছেড়ে ফিরে যান। ভারত থেকে ভারত ভারত থেকে ফিরে যান, ভারত থেকে ফিরে যান। এবং ভারত থেকে ফিরে যাওয়ার পথে কথিত আছে 323 খ্রিস্টপূর্বাব্দে, 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে, কোথায়? ব্যাবিলন। এই ব্যাবিলনে, ব্যাবিলন এখন বর্তমান ইরাক, যেখানে সেখানে ইরাক। তো এই ব্যাবিলন, ইরাকে গিয়ে তিনি পেটের অসুখে, তিনি মানে পেটের অসুখে তিনি পড়ে যান, অর্থাৎ তার ডায়রিয়া হয় এবং এই পেটের অসুখেই তিনি কিন্তু মারা যান। তো কোশ্চেন দেয় যে সিকান্দার মারা যায় কত সালে? তো সিকান্দার আর কত সালে এবং কোথায়? তো মনে রাখবে, ব্যাবিলনে 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যাচ্ছে কে? সিকান্দার মারা যাচ্ছে। এবং কথিত আছে ইতিহাসে যে এই সিকান্দারকে বিষ দিয়েছিল এই চাণক্য। তিনি বিষ বিদ্যায় খুব নিপুণ ছিল, কারণ তার হাতিয়ার ছিল বিষ কন্যা। এবং ব্যাবিলনেই সিকান্দারের এবং সিকান্দারের ঘোড়া বুকেফেরল দুটোকেই সেখানে দফন করা হয়েছে এবং সেখানে তাদের মকবরা আছে। তো যদি কোশ্চেন দেয় যে সিকান্দারের মকবরা কোথায় অবস্থিত? ব্যাবিলনে অবস্থিত সিকান্দারের মকবরা। এবার আসবো সেকেন্ড টার্গেট। সেকেন্ড টার্গেট। তো ফার্স্ট টার্গেট ফুলফিল হয়ে গেল, ফার্স্ট টার্গেটে চাণক্য সাকসেস পেয়ে গেল। এবার চাণক্যের টার্গেট হলো সেকেন্ড টার্গেট। সেকেন্ড টার্গেট কি? এবার চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যকে ডাকছে। চন্দ্রগুপ্ত মৌর্য তো খুশিতে একদম মানে মানে সে নাচ গানা করে লাফাচ্ছে। চন্দ্রগুপ্ত মৌর্য আছে যে বিদেশি একটা রাজাকে আমি ছলে বলে কৌশলে তাকে আমি ভারত আক্রমণ করতে দেয়নি, বিয়াস নদীর পার থেকে তাকে আমি আবার ফিরিয়ে দিয়েছি। তো তখন চন্দ্রগুপ্ত মৌর্যকে ডাকছে। কে ডাকছে? তার গুরু চাণক্য ডাকছে যে শুনে যান। তো আসলো, বলছে হ্যাঁ গুরুদেব বলুন কি ব্যাপার। তো তখন চাণক্য তার শিষ্যকে বলছে ধননন্দের অপমানের কথা। এবার ধননন্দের অপমানের কথা শুনে চন্দ্রগুপ্ত বলছে যে আপনি আগে যখন এসছিলেন, মানে মগধ থেকে যখন ঘুরে এসেছিলেন, তখন বললেন যে ধননন্দ সেনা কমজোর, ধননন্দ এখন মদিরায় ব্যস্ত আছে, এ আছে। তখন তো আপনি বলেননি যে আপনাকে অপমান করেছে, তাহলে আমি তখনই তার নিতাম। বলছে তো ওই কারণেই তো বলেনি, তোর মেন টার্গেট, মেন ফোকাস তো তোর ছিল, মানে মেন টার্গেট ছিল কি? মেন টার্গেট ছিল সিকান্দারকে হটানো। তো মেন টার্গেট নষ্ট হয়ে যেত। মেন টার্গেট, তুই টার্গেট তখন বানিয়ে নিতিস যে ধননন্দকে সিংহাসন থেকে হটাবো। তো সেই কারণে আমি তোকে তখন বলিনি। তো যাই হোক, সেই সমস্ত গল্প শুনলো যে তাকে কিভাবে অপমান করেছে, কি কি বলেছে, শুনে চন্দ্রগুপ্ত মৌর্য খুব ক্ষুব্ধ হয়ে গেল। চন্দ্রগুপ্ত মৌর্য মধ্যে একটা কনফিডেন্স, মানে ওভার কনফিডেন্স যারে বলে, ওভার কনফিডেন্স চলে আসলো। কারণ ওভার কনফিডেন্স কিভাবে? সে ভাবছে যে আমি একটা বিদেশি, এত বড় একটা রাজা সিকান্দারকে আমি হারিয়ে আমি বিয়াস নদী থেকে তাকে বাইরে বের করে দিয়েছি। ধননন্দ তো মানে তার মাথার চুলের সমান, ধননন্দকেও আমি এরকম ধরবো আর ছিটকে ফেলে দেবো। সে আসলো, চন্দ্রগুপ্ত মৌর্য আসলো অ্যাটাক করতে। কোথায় অ্যাটাক করতে আসছে? মগধে ধননন্দকে অ্যাটাক করতে আসে। ধননন্দকে যখন অ্যাটাক করতে আসলো, অ্যাটাক করে
ধননন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের ফাইট হচ্ছে। এবার চন্দ্রগুপ্ত তো অত এক্সপিরিয়েন্স না, ধননন্দ চন্দ্রগুপ্তকে পরাজয় করে তাকে হটিয়ে মগধ থেকে বাইরে বের করে দিল। অর্থাৎ এই যুদ্ধে কি হলো, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু হেরে গেল ধননন্দের কাছে। এবার কেন হেরে গেল, তখন চাণক্য দেখো চন্দ্রগুপ্ত মৌর্যকে এক জায়গায় নিয়ে গেছে, সেখানে বোঝাচ্ছে কেন হেরে গেল, ভালোভাবে শোনো। এরপর কি করছে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের ভয়ে এই মগধ থেকে অনেক দূরে একটা বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে। কারণ যদি ধননন্দের সৈন্যবাহিনী তাকে দেখতে পায় তাহলে তাদেরকে তুলে নিয়ে আসবে এবং তাদেরকে মেরে দেবে। এবার গা ঢাকা দিয়ে যে বাড়িতে আছে সেই বাড়িতে মধ্যাহ্ন ভোজে দুপুরবেলা খেতে দিচ্ছে। সেই বাড়িতে একজন মহিলা আছে এবং মহিলার একটা ছোট ছেলে আছে। তো মহিলাটি খেতে দিচ্ছে তার ছেলেকে, কি খেতে দিচ্ছে, খিচুড়ি খেতে দিচ্ছে। এক থাল খিচুড়ি দিয়েছে। কি দিয়েছে, এক থালা খিচুড়ি। এরকম ধরো, আচ্ছা ছবি দেখে কেউ হাসবে না, জাস্ট বোঝানোর জন্য। এই ধরো একটা থালা, এই এক থালা কি দিয়েছে, এক থালা খিচুড়ি দিয়েছে। এক থালা ধরো পাত্রে কি আছে, এক থালা খিচুড়ি আছে। আচ্ছা অন্যভাবে আঁকি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এই ধরো থালা, এই থালাতে কি দিয়েছে, এক থালা খিচুড়ি। এরকম সব খিচুড়ি আছে এর মধ্যে, খিচুড়ি খেতে দিয়েছে। এবার বাচ্চা ছেলেটা কি করছে, বাচ্চা ছেলেটা হঠাৎ করে মাঝখানে হাত দিয়েছে, খিচুড়ির মাঝখানে একদম মিডিলে হাত দিয়ে সেখান থেকে খিচুড়ি খাওয়া শুরু করতে গেছে। যেই মাত্র মাঝখানে হাত দিয়েছে, গরম খিচুড়ি ছিল, হাত গেছে পুড়ে। সাথে সাথে তার মা কি বলছে, তার মা বলছে খিচুড়ির থালার পাশ থেকে খেতে থাক, মাঝখান থেকে খাচ্ছিস কেন, পাশ থেকে খা, পাশ থেকে একটু একটু করে খাবি, দেখবি পাশেরটা ঠান্ডা হবে, আবার পাশ থেকে একটু করে টানবি, তারপরে দেখবি পাশেরটা ঠান্ডা হবে, এইভাবে ধীরে 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 মাঝখানে যাবি, তখন দেখবি আর গরম লাগবে না। অর্থাৎ পাশ থেকে খেতে খেতে তারপর যদি মাঝখানে যায় তার হাতে গরম লাগবে না। এটা দেখে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য, তার শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্য, তাদের ভুল বুঝতে পারে। তারা কি ভুল বুঝতে পারে, তারা কিছুই না ভেবে ডাইরেক্ট মগধের অ্যাটাক করতে চলে যায়। এই কারণে তারা পরাজয়ের শিকার হয়। এরপর এখান থেকে শিক্ষা পেয়ে চন্দ্রগুপ্ত মৌর্য কি করছে, মগধের আশেপাশে যে এলাকাগুলো আছে, মগধের আশেপাশে এমন অনেক এলাকা আছে যারা চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে ছিল ঠিকই, কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে সহ্য করতে পারতো না। তো এই আশেপাশের এলাকাগুলোকে ধীরে 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 এবার চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের অধীনে আনছে। এবার আশেপাশের লোক যখন ধীরে 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 চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে মিলিয়ে গেল, তখন চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য আচমকা একদিন মগধে আক্রমণ করে ধননন্দকে পরাস্ত করে। এবং ধননন্দকে পরাস্ত করার পিছনে আরো আরেকটা কারণ ছিল। এই টাইম পিরিয়ডে যখন চন্দ্রগুপ্ত মৌর্য মগধের আশেপাশে ছোট ছোট জায়গাগুলোকে ক্যাপচার করছিল, সেই টাইম পিরিয়ডে সে ধননন্দের ধননন্দের মেয়ে, তার নাম কি, দূরধারা। ধননন্দের মেয়ে দূরধারা, এই দূরধারার সাথে প্রেম ভালোবাসা করছিল চন্দ্রগুপ্ত মৌর্য। প্রেম ভালোবাসা করছিল কে, চন্দ্রগুপ্ত মৌর্য। দাঁড়াও 1 মিনিট। চন্দ্রগুপ্ত মৌর্য দূরধারার সাথে কার, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্য প্রেম ভালোবাসার পাশাপাশি তিনি কিন্তু এই ধননন্দের ইনফরমেশন কালেক্ট করছিল। কার কাছ থেকে, এই দূরধারার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। তাই ধীরে ধীরে আশেপাশের রাজ্যগুলো যখন ক্যাপচার করে নিল চন্দ্রগুপ্ত মৌর্য, হঠাৎ করে আচমকা চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য মিলে ধননন্দকে অ্যাটাক করে এবং দূরধারার সহযোগিতায় ধননন্দের মহলের মধ্যে
যে গোপন রাস্তাগুলো আছে সেই গোপন রাস্তাগুলো কিন্তু জেনে যায় এবং অ্যাট লাস্ট ধননন্দকে মেরে দেয়। মেরে দিয়ে নন্দ বংশের অবসান ঘটে, নতুন বংশের সূচনা ঘটে। কোন বংশ? মৌর্য বংশের সূচনা ঘটে, মৌর্য বংশ। তাহলে এবার নেক্সট বংশ চলে আসলো কে? নেক্সট বংশ চলে আসলো মৌর্য বংশ চলে আসলো। এবার যা পড়ালাম জিস্ট একটা ছোট ভাবে এখানে আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা সেইভাবেও লিখে নিতে পারো। এত সময় যা গল্পের আকারে বললাম সেটা জিস্ট আকারে লিখে নাও। নন্দ বংশ, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিল মহাপদ্ম নন্দ। কে ছিল? মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ কি ছিলেন? প্রতিষ্ঠাতা। মহাপদ্ম নন্দ প্রতিষ্ঠাতা ছিলেন। মহাপদ্ম নন্দের উপাধি কি ছিল? সর্বক্ষত্রান্তক। সর্বক্ষত্রান্তক এবং একরাট, এই দুটো উপাধি ছিল। মহাপদ্ম নন্দের পরবর্তী আসে কে? পরবর্তী আসে ধনানন্দ। ধননন্দ আসে পরবর্তীতে। ধননন্দ কি করছে? কলিঙ্গতে খাল কেটে দিচ্ছে, কলিঙ্গতে খাল কাটছে, খাল নাহার যাকে বলা হয় হিন্দিতে, খাল তৈরি করছে, খাল কেটে দিচ্ছে। এই ধননন্দ যখন ক্ষমতায় আসে এই টাইম পিরিয়ডে হচ্ছে কি? এই টাইম পিরিয়ডে হচ্ছে বিদেশি আক্রমণ। এই টাইম পিরিয়ডে হচ্ছে কি? বিদেশি আক্রমণ হচ্ছে। বিদেশি কোন বংশ সর্বপ্রথম আক্রমণ করছে? হাকমানি বংশ। হাকমানি বংশের কোন রাজা সর্বপ্রথম আক্রমণ করছে? ডেরিয়াস। ডেরিয়াস প্রথম, ডেরিয়াস ফার্স্ট আক্রমণ করছে। হাকমানি বংশ কোন বংশ? লিখে রাখো, হাকমানি। হাকমানি বংশ, হাকমানি বংশ। এই ডেরিয়াস ক্যাপচার করছে কোথায় কোথায়? যখন ভারত আক্রমণ করছে, ভারতের কোন মহাজন পদ ক্যাপচার করছে? কম্বোজ এবং গান্ধার, কারণ সেখানকার রাজা বরাবরই অযোগ্যই ছিল, কম্বোজ এবং গান্ধার। এই ডেরিয়াসকে মেরে দিচ্ছে কে? ডেরিয়াস ডায়েড বাই সিকান্দার। মেরে দিচ্ছে কে? ডায়েড বাই সিকান্দার। সিকান্দার, সিকান্দার এসে মেরে দিচ্ছে এই ডেরিয়াসকে। এরপর আসছে কে? এরপর আসছে সিকান্দার। এরপর আসছে কে? এরপর আসছে, একটু লেফট সাইড চেপে লিখছি, এরপর আসছে কে? এরপর আসছে সিকান্দার। এরপর ভারত আক্রমণ করতে আসছে কে? ভারত আক্রমণ করতে আসছে সিকান্দার। তাহলে ভারত আক্রমণ করা প্রথম রাজাকে? ডেরিয়াস 1। পরে আসছে কে? সিকান্দার। সিকান্দার এসে প্রথমে অ্যাটাক করছে কোথায়? কম্বোজ। কম্বোজ। তারপর অ্যাটাক করছে কোথায়? তারপরে অ্যাটাক করছে গান্ধার। কোথায় অ্যাটাক করছে? গান্ধার। গান্ধার অ্যাটাক করছে। গান্ধারের রাজা কে ছিল? অম্ভিক। অম্ভিক। অম্ভিক তার কি করছে? বশ্যতা স্বীকার করছে। কার? সিকান্দারের বশ্যতা স্বীকার করছে এবং গান্ধারের সহযোগে আরো আরেকটা রাজাকে সে পরাস্ত করছে। কোথাকার রাজা? পুরুর রাজা। পুরুর রাজার নাম কি? পুরুর রাজার নাম হলো পোরাস। পুরুর রাজাকে, পুরুর রাজা পোরাস, পোরাসকে পরাজিত করছে। কে পরাজিত করছে? সিকান্দার পরাজিত করছে। কত খ্রিস্টাব্দে এসেছিল সিকান্দার ভারতে? 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে এসেছিল। এবার সিকান্দারের সৈন্য বাড়ছে, সৈন্য ধীরে ধীরে বেড়ে গেছে। বেড়ে এখন সিকান্দারের সাথে সাথে কে কে যুক্ত হয়েছে? সিকান্দারের সাথে সিকান্দারের সৈন্য আছে, সিকান্দারের সৈন্য আছে, এর সাথে অম্ভিকের সৈন্য আছে, অম্ভিক, এবং এর সাথে পোরাসের সৈন্যও যুক্ত হয়েছে। পোরাসের সৈন্য, পোরাস। এবং এদের টার্গেট কি? টার্গেট কি? টার্গেট ছিল এদের টার্গেট, টার্গেট হলো মগধ। টার্গেট কি ছিল? কারণ পোরাসকে যখন তার সাম্রাজ্য ফিরিয়ে দিল তখন তার সাথে ডিল হয়েছিল কি?
যখন মগধ আক্রমণ করবে পোরাসকে তখন সাহায্য করতে হবে। তো এত সময় ধরে দেখছিল এই গান্ধারের রাজধানী তক্ষশিলাতে থাকা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চাণক্য। কে দেখছিল? চাণক্য, যাকে বলা হচ্ছে কৌটিল্য, বা যার নাম হলো বিষ্ণুগুপ্ত। এই চাণক্য বা কৌটিল্য কি করছে? চাণক্য বা কৌটিল্য ইনি কোথাকার শিক্ষক ছিলেন? তক্ষশিলার শিক্ষক ছিলেন। ইনি কোথাকার? তক্ষশিলা, লিখে রাখতে পারো, তক্ষশিলা। গান্ধারের তক্ষশিলার টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, গান্ধারের তক্ষশিলার শিক্ষক ছিলেন। তো এই চাণক্য এবার আসছে কোথায়? চাণক্য, এখানে লেখো চাণক্য। এবার চাণক্যের ঘটনা। চাণক্য আসছে কোথায়? চাণক্য আসছে এই ধননন্দের কাছে। কোথায় আসছে? ধননন্দের কাছে। ধননন্দ কি করছে? চাণক্যকে অপমান করছে। কি করছে? চাণক্যকে অপমান করছে। এবং অপমানিত হওয়ার পর এই চাণক্য কি করছে? চাণক্য আবার তক্ষশিলায় রিটার্ন করছে। চাণক্য রিটার্ন টু, লিখে রাখো, চাণক্য রিটার্ন টু তক্ষশিলা। চাণক্য আবার কোথায় রিটার্ন করলো? চাণক্য এখান থেকে আবার তক্ষশিলাতে ফিরে আসলো। তক্ষশিলাতে যখন চাণক্য ফিরল তখন এই চাণক্যের শিষ্য কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে মিলে কি করলো? অন্ধবিশ্বাস রটালো। চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কি করলো? অন্ধবিশ্বাস রটালো। অন্ধবিশ্বাস রটালো কাদের মধ্যে? সিকান্দারের সৈন্যদের মধ্যে। সিকান্দারের সৈন্যদের মধ্যে অন্ধবিশ্বাস রটালো। এবং এই অন্ধবিশ্বাসে ফলে বিয়াস নদীর তীর থেকে, বিয়াস নদীর রিভার থেকে সিকান্দার চলে গেল। এখান থেকে কি হলো? সিকান্দারের সৈন্য চলে গেল। সিকান্দার চলে গেল মানে সিকান্দারের সৈন্যও চলে গেল। সিকান্দার চলে গেল। কবে চলে গেল? 326 খ্রিস্টপূর্বাব্দে সিকান্দার কিন্তু এখান থেকে চলে গেল। এবং এই সিকান্দার মারা যাচ্ছে কখন? 323 খ্রিস্টপূর্বাব্দে সিকান্দার মারা যাচ্ছে। এর নিচে লিখে রাখতে পারো 323 খ্রিস্টপূর্বাব্দে। 323 খ্রিস্টপূর্বাব্দে এই সিকান্দার কি হচ্ছে? সিকান্দার মারা যাচ্ছে 323 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, লিখেই দিচ্ছি আমি এখানে, মারা যায়। সিকান্দার মারা যায় কবে? 323 খ্রিস্টপূর্বাব্দে সিকান্দার কি হচ্ছে? সিকান্দার মারা যাচ্ছে। এই সিকান্দারের দুজন সৈন্য ছিল, সেলুকাস নিকেটার। সিকান্দারের সৈন্য ছিল কে? একজন ছিল সেলুকাস নিকেটার, আরেকজন ছিল নিয়ারকাস। সেলুকাস নিকেটার এবং আরেকজন ছিল কে? নিয়ারকাস। সেলুকাস নিকেটার এবং আরেকজন ছিল কে? আরেকজন ছিল নিয়ারকাস। এই সেলুকাস নিকেটারের কিন্তু সন্দেহ হয়েছিল যে এটা কোনো অলৌকিক ঘটনা নয়। এবার এই সেলুকাস নিকেটর পরবর্তীতে আরো আরেকবার ফিরে আসবে। কখন? চন্দ্রগুপ্ত মৌর্য যখন মৌর্য বংশ প্রতিষ্ঠা করে দেবে তারপর ফিরে আসবে। মানে তখন সেলুকাস ভাবছিল যে মগধে এখনো সেই ধননন্দ রাজত্ব করে যাচ্ছে, তো সেখানে গিয়ে মগধকে আমি ক্যাপচার করে নেব। কারণ 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে সিকান্দার মারা গিয়েছিল।
তারপর তার সাম্রাজ্য ভাগ করে নিয়েছিল এই সেলুকাস, এবং সেলুকাস তখন আবার ভারত আক্রমণ করার আকাঙ্ক্ষায় এসেছিল। তো তখন কি হয়েছিল সেটা চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে আলোচনা করব। এবার এখানে ফার্স্ট টার্গেট কিন্তু কমপ্লিট হলো। এবার দেখো সেকেন্ড টার্গেট, সেকেন্ড টার্গেটে কি হচ্ছে, সেকেন্ড টার্গেট এবার চন্দ্রগুপ্ত মৌর্য কি করছে, চাণক্য কি করছে, চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে ধননন্দের কথা বলছে এবং এসে অ্যাটাক করে দিচ্ছে। কাকে? অ্যাটাক টু ধননন্দ, অ্যাটাক টু ধননন্দ, ধননন্দকে অ্যাটাক করছে। কে কে অ্যাটাক করছে? চাণক্য, সরি চাণক্য এবং চন্দ্রগুপ্ত, চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য এসে অ্যাটাক করছে। কাকে অ্যাটাক করছে? ধননন্দকে অ্যাটাক করছে সেকেন্ড টার্গেট হিসাবে। এবং এই অ্যাটাকের ফলস্বরূপ কি হচ্ছে, এরা হেরে যাচ্ছে, এরা পরাজিত হচ্ছে। কে পরাজিত হচ্ছে? এই চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য পরাজিত হচ্ছে। এরপর কি করলো, এরপর এরা আশপাশের রাজ্য আগে দখল করলো, রাজ্য দখল, আশপাশের রাজ্য দখল। তারপর ধননন্দের মেয়ে দূরধরার সাথে প্রেম ভালোবাসা, দূরধরার সাথে প্রেম, এবং তার সাথে সাথে কি করলো, রাজমহলের গোপন, রাজমহলের মানে রাজার যে মহল ছিল, মহলের গোপন রাস্তাগুলোও জেনে নিল। গোপন রাস্তা জানা। তারপর ধননন্দর মৃত্যু, তারপর ধননন্দেরকে অ্যাটাক করে এবং ধননন্দের মৃত্যু হয় এবং নন্দ বংশের সমাপ্ত হয়। নতুন বংশ আসে কে? চন্দ্রগুপ্ত মৌর্যের দ্বারা প্রতিষ্ঠিত মৌর্য বংশ। আশা করি আজকের ক্লাসে যেটা পড়ানো হয়েছে এখান থেকে বহু এক্সামে বহু রকম কোশ্চেন আসতে পারে, সেই কারণে এত ডিটেলসে গল্প সহকারে বোঝালাম। ক্লাসটা লেন্দি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু যারা ক্লাসটা দেখেছো আশা করি গল্প ভাবে জিনিসটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। তো ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করি আজকের ক্লাস ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নেক্সট দিন আমরা শুরু করব মৌর্য বংশ, মৌরিয়ান এম্পায়ার। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।